আপনি আপনার বোকামির জন্য, একটা মাত্র বোকামির জন্য আপনি এভাবেই আটকে থাকবেন আপনার জীবনে। আপনি আগাইতে পারবেন না। সেই বোকামিটা আসলে কি? আপনি আসলে এমন কিছু মানে হিপোক্রিট, মানে কি বলে, মানে নিজেকে ধোঁকা দেওয়া। মানে দিন কিন্তু চলেই যাচ্ছে, এক একটা দিন আপনার চলেই যাচ্ছে, এই দিনগুলো কিন্তু আপনি আর ফিরে পাবেন না। কিন্তু এই সব দিন আপনার এমনি এমনি চলে যাচ্ছে। আপনি ভাবতেছেন যে আমি আইএলটিএসটা দিব, কিন্তু আজও দিচ্ছেন না, কালও দিচ্ছেন না, কিন্তু আপনার মনে হচ্ছে যে আমি অনেক এগিয়ে গেছি। আপনি একটু আইএলটিএস নিয়ে চিন্তা ভাবনা করছেন, একটু ভিডিও দেখে মনে করতেছেন যে আমি অনেক কিছু উদ্ধার করে ফেলেছি। আপনি যে বিদেশ যাবেন, আপনি 2-4টা এজেন্সি ঘুরে অনেক ইনফরমেশন পাচ্ছেন, আপনার মনে হচ্ছে যে আমি তো কালকেই বিদেশ চলে যাচ্ছি। তো এরকম কিচ্ছু না। আপনি 2-4টা কোচিংয়ে গিয়ে আপনি কথা বলতেছেন, ভর্তি হবেন, বা আপনি আইএলটিএসের কোচিংয়ে যাচ্ছেন এবং আপনি কিছু এক সেট বই কিনে ফেলেছেন এবং বই কিনে উল্টায় মনে করতেছেন যে আপনি বিদেশ চলে যাচ্ছেন। মানে এটা আপনার মনে হচ্ছে, কিন্তু আপনি মানে ঘোড়ার আন্ডাটা করছেন, আপনি কিছুই করেননি। আপনি আগাইতে পারেননি, আপনি এখন স্টার্টই করেননি, আপনি এখনও কিচ্ছু বুঝেন না। লিসেনিং সেকশন 1 বুঝেন না, সেকশন 2 বুঝেন না, রাইটিং টাস্ক 1 কি 2 কি এগুলোই বুঝেন না। মানে মার্কিং ক্রাইটেরিয়াই আপনি জানেন না যে মানে কোন বিষয়ের উপর ভিত্তি করে নাম্বারগুলো দেয় বা কোন বিষয়ের উপর ভিত্তি করে নাম্বারগুলো বাড়ায় দেয়। এই বিষয়গুলো আপনি ভালো করে জানেন না। আপনি শুধু জানেন যে আমাকে বিদেশ যেতে হবে, কিন্তু আইএলটিএসটাকে যতটা ইগনোর করা যায় আপনি করতেছেন। দিন কিন্তু চলেই যাচ্ছে। আপনি ছোটোবেলা থেকে বড় হয়েছেন, এখন আপনার যদি একটা আয় ইনকামের ব্যবস্থা না থাকে বা আপনার ভবিষ্যৎ যদি সিকিউর না থাকে, আপনার বাবা মা কিন্তু আপনাকে নিয়ে প্রচুর টেনশন করে। আপনাকে জাস্ট 20% দেখায়, আর এতে করে আপনি মনে করেন যে আমাকে নিয়ে অনেক ভাবে। আসলে 80% তো তারা সই করে না। জীবনটা তো আপনি অবহেলায় কাটিয়ে দিলেন। আপনি যদি আরও অবহেলা করতে চান, আপনি একটু খাতা কলম নিয়ে বসেন যে আমি আরও 2 বছর অবহেলা করে জীবনটা কাটিয়ে দিব, তারপরে আপনি সিরিয়াস হন, অন্তত তারপরে সিরিয়াস হন। কারণ সিরিয়াস না হলে জীবনের কোনো কিছু আপনি অ্যাচিভ করতে পারবেন না। আপনাকে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে, ঠিক আছে, নেমে পড়তে হবে। আপনাকে এই যে জার্নি দেখে ভয় পেলে চলবে না, আমি কি আইএলটিএস পারবো কি পারবো না, এটা আসলে মানে যারা ভয়তেই দিন কাটাই দেয় তারা আসলে কিছুই পারবে না, কিন্তু যারা নেমে গেছে তারা অনেক কিছু অর্জন করবে। আমি যেই ভিডিওগুলো দিই আপনারা আসলে 50% দেখেন, 50% দেখেন না। যারা দেখেন না তারা তো আসলে চলে যান আগেই। এখন যারা দেখেন তারাই আসলে বুঝতে পারবেন আমি কতটা ইজি করে সব কিছু বোঝাচ্ছি। আমার ক্লাস বুঝে না এমন কোনো ব্যক্তি নেই। যদি আপনি মনোযোগ দেন 100% আমার ক্লাসটা আপনি বুঝতে পারবেন। কারণ আমি কোনো কঠিন ভাষা দিয়ে কথা বলি না, সহজ সরল ভাষা দিয়ে কথা বলি, সবাই বুঝতে পারবেন। তো আইএলটিএস রিডিংয়ের ক্ষেত্রে গ্যাপ ফিলটা খুবই গুরুত্বপূর্ণ। গ্যাপ ফিল বলতে টেবিল বলেন, সামারি বলেন, কমপ্লিট নোটস বলেন, কমপ্লিট সেন্টেন্স বলেন, এইগুলো মিলিয়েই গ্যাপ ফিল, ঠিক আছে। তার মানে 4 টাইপের কোয়েশ্চেন মিলিয়েই গ্যাপ ফিল। তো এখান থেকে প্রায় আপনার 14-15টা কোয়েশ্চেন আসবেই। তাহলে এইখানে যদি আপনি ভালো করতে না পারেন তাহলে তো ভালো ব্যান্ড স্কোর আপনি পাবেন না, ব্যান্ড 8 আপনি পাবেন না, 35টা কারেক্ট করতে পারবেন না। তাহলে যদি 35টা কারেক্ট করতে হয় আপনাকে গ্যাপ ফিলে এগিয়ে থাকতে হবে। আমি সম্পূর্ণ ভিডিওতে সবচেয়ে ইজি করে দেখাবো এবং আমি কয়েকটা টিপস আপনাদেরকে দিব, যেই টিপসগুলো ব্যবহার করে আপনি যে কোনো গ্যাপ ফিল আপনি কাভার করতে পারবেন বা সলভ করতে পারবেন, ঠিক আছে। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আমি কী বোঝাতে চাচ্ছি, কীভাবে বোঝাচ্ছি। সো দেখেন এই গ্যাপ ফিলটা আমি প্র্যাকটিক্যালি আজকে করে দেখাবো। যাই হোক, আমি দেখেন যে কোনো গ্যাপ ফিল আপনারা এটা দিয়ে মানে ওভারকাম করতে পারবেন, সলভ করতে পারবেন। সো 1 নাম্বার যে টিপসটার কথা বলবো সেটা হলো জায়গা, কাল, সংখ্যা সমান হিন্ট। মানে আপনাকে জায়গা, কাল, সংখ্যা, যদি কোনো সময় দেখেন, সংখ্যা দেখেন, কোনো জায়গা দেখেন, মানে প্রশ্নে কোনো স্থান, সময় বা নাম্বার দেখলেই আপনি ওটা একটা কিওয়ার্ড হিসেবে ধরে নেবেন। কারণ এগুলো আপনাকে অ্যান্সারটা খুঁজে পেতে বা লোকেশনটা ট্র্যাক করতে সবচেয়ে ইজি করবে। তো এখানে আপনার যদি কোনো সংখ্যা, নাম বা কোনো প্রশ্নের স্থান এগুলো থাকে তাহলে আপনি এখান থেকে কিওয়ার্ডগুলো নিয়ে নেবেন। আচ্ছা, এরপরে দেখেন যে 2 নাম্বার যেটা ড্যাশ মানেই ক্লু। ড্যাশের আগে পরে শব্দটা আপনি খুঁজতে হবে, ঠিক আছে। অনেক সময় উত্তর অন্য রকম শব্দ বা সিনোনিম হয়ে আসে, ঠিক আছে। তার মানে ড্যাশের আগে পরে শব্দগুলো আপনাকে মাথায় রাখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে ড্যাশগুলো দেখতে পাচ্ছেন এর আগে কি আছে এইগুলোই কিন্তু তারা সিনোনিম আকারে বলবে, এইগুলোই বলবে। মানে এখানে বেশি কিছু আপনার পড়া লাগবে না, ড্যাশের আগে পরের অংশগুলো পড়লেই হবে, পুরো বাক্যটা আপনার মাথায় রাখার দরকার নেই, ঠিক আছে। শুধু ড্যাশের আগে পরের দেখবেন যে আগের তথ্যগুলো সবসময় তারা প্যারাফ্রেজ করে বলে, সিনোনিম আকারে বলে। তো এটাই আপনাকে খুঁজতে হবে বা এটা মাথায় রাখতে হবে। আপনার এই তথ্যগুলো হুবহু কখনোই আপনি এখানে পাবেন না। আচ্ছা, আর যেগুলো পাবেন সেগুলো কেটে দেবেন, সেগুলো বাদ। এরপরে দেখেন যে দ্যাট, হুইচ, হোয়ার, ফুল স্টপ, কমা এর আগের শব্দটা উত্তর হয়। এটা মনে রাখবেন যে গ্যাপ ফিলে
দেখবেন প্যাসেজে আপনি দ্যাট পাচ্ছেন, হুইচ পাচ্ছেন, হোয়ার পাচ্ছেন, ফুল স্টপ পাচ্ছেন, কমা পাচ্ছেন, এর আগের শব্দগুলোই কিন্তু বেশিরভাগ উত্তর আপনি পাবেন। ঠিক আছে, যেমন এখানে দেখেন যে আমি এইগুলোর ড্যাশের স্টপ, ফুল স্টপের কথা বলছি, এই যে ফুল স্টপ, এই যে ফুল স্টপ, কমা আছে অনেকগুলো, এই যে কমা আছে, তো এইখান থেকে কিন্তু অ্যান্সার আসতে পারে। আচ্ছা, এরপরে দেখেন যে অনলি ওয়ান ওয়ার্ড দিতে বললে অ্যাডজেক্টিভ শব্দটা বাদ দিব, নাউন নিব। যেমন গুড ফ্রেন্ড, আপনি কোনটা নেবেন? আপনাকে গুডটাকে কেটে দিতে হবে, ফ্রেন্ডটাকে আপনাকে নিতে হবে। গুড যেহেতু একটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, তো অ্যাডজেক্টিভগুলো বাদ দিবেন, কারণ অনলি ওয়ান ওয়ার্ড বললে 90% অ্যান্সার আপনার নাউন দিয়েই হবে। ঠিক আছে, এরপরে দেখেন যে অ্যান্ড সমান টুইন রুল। অ্যান্ডের আগে নাউন থাকলে অ্যান্ডের পরে নাউন হবে, অ্যান্ডের আগে যদি ভার্ব থাকে অ্যান্ডের পরেও ভার্ব হবে। ঠিক আছে, যেমন অ্যান্ডের আগে সাপোজ রহিম আছে, তাহলে অ্যান্ডের পরে ড্যাশ আছে, তাহলে রহিম অ্যান্ড ড্যাশ কী হবে? করিম, তাই না? তাহলে রহিম করিম একদম সেম রিলেটেড, মানে সেম ক্যাটাগরির উত্তর কিন্তু আপনার নিতে হবে যদি অ্যান্ড যুক্ত কোনো ড্যাশ থাকে। ঠিক আছে, আচ্ছা, আর যদি কোনো ভার্ব থাকে তাহলে অ্যান্ডের পরেও আপনাকে ওই ভার্ব রিলেটেড কিছু নিতে হবে, বা অ্যান্ডের আগে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে অ্যান্ডের পরেও সেই অ্যাডজেক্টিভ রিলেটেড কোনো ওয়ার্ডই অ্যান্সার হবে, এটা মনে রাখবেন। আচ্ছা, এরপর দেখেন যে সিনোনিম সেন্স, যদি আইএলটিএস কখনোই আসলে একই শব্দ কপি করে না, তাই প্যাসেজে যদি ইনক্রিজ থাকে প্রশ্নে আপনার রাইজ বা গ্রোথ আসবে। ঠিক আছে, এরকম কিছু, বা প্রশ্নে যদি রাইজ অ্যান্ড গ্রোথ থাকে তাহলে প্যাসেজে আপনি ইনক্রিজ পাবেন। এই যে এই প্রশ্ন আমি এটার কথা বলছি, আর এটা হলো আপনার প্যাসেজ। আচ্ছা, এভাবে সিনোনিমগুলো আপনাকে সেন্স করতে হবে। ঠিক আছে, এরপরে দেখেন যে আর্টিকেল এ অ্যান্ড দি, অ্যাম ই জার হলো আপনার অক্সিলারি ভার্ব, ওয়াজ ওয়ার এগুলোও আছে। তারপর হচ্ছে আপনার প্রিপোজিশন ইন, অন, অফ, অ্যাট, বাই, উইথ, ফর, এরপর আপনি উত্তর পাবেন। তাহলে কিসের পরে? আর্টিকেলের পরে পাবেন। যদি আপনার প্রশ্নে যদি কোনো আর্টিকেল থাকে, যেমন দেখেন এই যে ড্যাশের আগে যে এ আছে, এগুলো কি আর্টিকেল, তাহলে আপনি এ এর পরেই পাবেন, বা এ কে তারা দা বলতে পারে বা অ্যান বলতে পারে, এগুলো তারা ঘুরিয়ে ফিরিয়ে বলবে। অনেকগুলো প্রশ্ন আপনার আর্টিকেল দিয়ে করে, অনেকগুলো প্রশ্ন আপনার প্রিপোজিশন দিয়ে করে। ঠিক আছে, এগুলো খেয়াল রাখবেন, এগুলোর পরেই কিন্তু আপনারা উত্তর পাবেন। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে আমি ইয়েটা স্টার্ট করছি প্র্যাকটিক্যালি, আপনারা একটু মনোযোগটা ধরে রাখেন, আমি বোঝাচ্ছি ওয়ান বাই ওয়ান করে। তো প্রথমে যেটা পড়ে নেবেন যে টিপস ফর গিভিং অ্যান এফেক্টিভ বিজনেস প্রেজেন্টেশন। তাহলে কিসের আপনি একটা ধারণা নেন যে প্যাসেজটা কিসের উপরে, এটা না পড়লে তো আসলে আপনার মাথায় আসবে না যে প্যাসেজটা কী নিয়ে। হেডিংসটা পড়ে কিন্তু আইডিয়া পেতে পারেন। তাহলে প্রেজেন্টেশন, বিজনেস প্রেজেন্টেশনের একটা এফেক্টিভ বিজনেস প্রেজেন্টেশনের কিছু টিপস তারা দিবে এই প্যাসেজে। তাহলে সেই টিপসগুলো কী কী সেইগুলো নিয়েই বর্ণনা করবে। এখানে প্রিপারেশন আছে, ডিলিং উইথ প্রেজেন্টেশন নার্ভাস আছে, তারপরে ইন্টারেক্টিং উইথ ইয়োর অডিয়েন্স আছে, স্ট্রাকচারিং এফেক্টিভ প্রেজেন্টেশন আছে। তার মানে প্রত্যেকটা সাব হেডিংসগুলো আপনি পড়ে নিলে একটা আইডিয়া চলে আসবে। এখন দেখেন যে এখানে বলেছে নো মোর দেন 2 ওয়ার্ডস, মানে সর্বোচ্চ 2টা ওয়ার্ড আমি অ্যান্সার হিসেবে নিতে পারবো। এখন নো মোর দেন 2 ওয়ার্ডস বললেই কিন্তু সবগুলো যে নো মোর দেন 2 মানে 2 ওয়ার্ডস দিয়ে অ্যান্সার হবে এরকম না। নো মোর দেন 2 ওয়ার্ডস বললে 1 ওয়ার্ড দিয়ে বেশি উত্তর হয়, 2-1টা হয়তো 2 ওয়ার্ডস দিয়ে উত্তর হবে। যদি নো মোর দেন 3 ওয়ার্ডস বলতো তাহলে বেশিরভাগ উত্তর আপনার 2 ওয়ার্ডস দিয়ে হতো, 3 ওয়ার্ড দিয়ে হয়তো 2-1টা হতো, এইভাবে, এটা মাথায় রাখবেন। এরপরে দেখেন আমি এটা প্রশ্ন করব যে এখানে কী বসতে পারে, এবং আমি এটা থেকে দেখেন কিভাবে বের করি যে প্র্যাকটিসিং ইয়োর প্রেজেন্টেশন অন এ, তাহলে প্র্যাকটিস করতে হবে আপনার প্রেজেন্টেশন কিসের উপরে? অন এ ড্যাশ অর ফ্যামিলি মেম্বার ইজ হেল্পফুল। তাহলে প্র্যাকটিস করতে হবে আপনার প্রেজেন্টেশন কিসের উপরে? তাহলে অর বলেছে, আমি কি বলেছি? অ্যান্ড যুক্ত বাক্য। দেখেন এই যে অ্যান্ড মানে টুইন রুল, দেখুন অ্যান্ডকে তারা অরও বলতে পারে, ঠিক আছে, একই জিনিস। তাহলে অরের আগে কি আছে? একটা আপনার অরের পরে আছে হলো ফ্যামিলি, তাহলে এই রিলেটেড আর একটা ওয়ার্ড কিন্তু এখানে বসবে। তাহলে একটা তো দেওয়াই আছে ফ্যামিলি, এখন ফ্যামিলিটা তারা প্যাসেজে কিন্তু হুবহু বলবে না, ফ্যামিলি মেম্বারকে তারা অন্যভাবে বলতে পারে, সে কীভাবে বলে সেটা আমাকে খেয়াল করতে হবে। তো তারপরে যেটা দেওয়া আছে সেটা তো আপনি নিতে পারবেন না, এটাও প্যারাফ্রেজ করা থাকবে, আবার হুবহু মাঝে মাঝে বলা থাকে। তাহলে যেটাই হোক, প্যারাফ্রেজ হোক আর হুবহু হোক, আপনি বাকি কোনটা বলা হয়নি সেটা হলো এখানে নেবেন, কারণ এখানে 2টা তথ্য আছে, মনে রাখবেন এখানে 2টা তথ্য আছে। তাহলে ফ্যামিলি মেম্বার ইজ হেল্পফুল, তাহলে আর একটা কী ওয়ার্ডের কথা বলেছে সেটা আমরা বের করি। তাহলে প্রথমটা আমি সিরিয়ালভাবে এটা করব। তাহলে এখানে দেখি যে প্র্যাকটিসিংয়ের প্রেজেন্টেশনের কথাটা দেখি
গিভিং দ্য পারফরমেন্স হাইলাইটের স্কিল ফর এক্সাম্পল থ্রুআউট প্রেজেন্টেশন ইন ফ্রন্ট, দেখেন প্রেজেন্টেশন, ইয়োর প্রেজেন্টেশনের কথা বলছে ইন ফ্রন্ট অফ এ, দেখেন এ, তাহলে এ এখানে আছে, এ কলিগ অর রিলেটিভ, তাহলে রিলেটিভ মানে কি ফ্যামিলি মেম্বার, তো ফ্যামিলি মেম্বারকে তারা রিলেটিভ বলতেছে, ঠিক আছে, তাহলে ফ্যামিলি মেম্বার রিলেটিভ এটা কি আপনি নেবেন? অ্যান্সার তো এটা নেওয়া যাবে না, কারণ এটা তো সিনোনিম আকারে আসছে, সিনোনিম বাদ দেন, কারণ যেটা অলরেডি আছে সেটা আমরা বাদ দিয়ে দিব, কেটে দিব, আমাকে নিতে হবে কলিগ, তাহলে প্রেজেন্টেশন অন এ কলিগ, তাহলে আপনি কলিগ অ্যান্সারটা লিখে দিবেন, ঠিক আছে, কিভাবে লিখবেন? যেভাবে আছে সেভাবেই লিখে দিবেন, দেখে দেখে, যেন এখানে ভুল না হয়, ভুল হলে কিন্তু আপনার নাম্বারটা কাটা যাবে। তাহলে COLLEAGUE কলিগ, তাহলে এখানে আমরা লিখে দিলাম, একটা পয়েন্ট কিন্তু আমার হয়ে গেল, এবং আপনিও জানতে পারছেন যে আপনার অ্যান্সারটা কারেক্ট, ঠিক আছে। তাহলে দেখেন টিপসটা কিভাবে কাজ করছে, কারেন্টের মতো কাজ করছে। দেখেন এরপর দেখেন বি প্রিপেয়ার্ড ফর এ প্রবলেম সাচ অ্যাজ এ ড্যাশ, তাহলে বি প্রিপেয়ার্ড মানে প্রস্তুত থাকতে বলা হচ্ছে ফর এ প্রবলেমের জন্য, যেমন, তাহলে একটা উদাহরণ দিয়েছে সাচ অ্যাজ এ ড্যাশ, তাহলে এ ড্যাশ, তাহলে এরপরেই হয়তো অ্যান্সার পাবো বা নির্দিষ্ট কোনো একটা বিষয়ের উপর অ্যান্সার পাবো, ঠিক আছে। তাহলে কিসের জন্য, কোন প্রবলেমের জন্য প্রস্তুত থাকতে বলতেছে, দেখেন think about your audience and what the great presentation, think about constant style, let's go into presentation, okay, তাহলে কোন প্রবলেমের জন্য তারা প্রিপেয়ার থাকতে বলতেছে সেটা আমরা দেখি। আচ্ছা দেখেন যে তাহলে ব্যাকআপ প্ল্যান থাকতে বলতেছে, শুড হ্যাভ দেয়ার আনএক্সপেক্টেড প্রবলেম, দেখেন প্রবলেমের কথা আমরা এখানে পাচ্ছি, তাহলে কি কি প্রবলেম, লাইক, লাইক মানে সার্চ, তাহলে কি এ পাওয়ার কাট, আর এখানে বল সার্চ এ ড্যাশ, তাহলে কি হবে অ্যান্সার পাওয়ার কাট, পাওয়ার কাটটা দুইটা ওয়ার্ড, তাহলে নো মোর দেন 2 ওয়ার্ডস আমার মিলে গেল, তাহলে পাওয়ার কাটটা আপনি অ্যান্সার হিসেবে নেন। দেখেন এটা ফুল স্টপের আগে আছে, আমি কি বলেছিলাম যে আপনাকে এই যে দ্যাট হুইচ ওয়ার ফুল স্টপ কমা এর আগে উত্তর হয়, তাহলে এইটাই হচ্ছে ট্রিক্স, এইগুলো আপনাকে মাথায় রাখতে হবে, মাথায় না রাখলে কিন্তু আপনি মানে শিওর থাকতে পারবেন না বা দ্রুত ধরতে পারবেন না। তাহলে আমি প্রবলেমটা ফাইন্ড আউট করে সার্চটা একটা লাইক বলেছে, এবং তো এ ঠিকই আছে, এ নির্দিষ্ট করে বলে দিচ্ছে, তাহলে একদম শিওরলি আমি ধরতে পারি যে পাওয়ার কাটটাকেই তারা উদাহরণ হিসেবে নিয়েছে। তাহলে আমি একটা কাজ করতে পারি এখানে যে সাচ অ্যাজ বা প্রবলেম সাচ অ্যাজ এটা কেটে দিতে পারি, যেমন প্রবলেম লাইক এ, কারণ এইগুলো আপনাকে দেখলে বদার করতে পারে, সো যেগুলো মিলে যাবে সেগুলো কেটে দেন, ঠিক আছে, যেগুলো অলরেডি আপনার কোয়েশ্চেনে আছে সেগুলো তো আপনার অ্যান্সার নেওয়া যাবে না, তাহলে আপনি শুধু পাওয়ার কাটটা নেবেন। যদি অনলি ওয়ান ওয়ার্ড বলতো তাহলে আমরা যে কোনো একটা হয়তো বাদ দিতাম, বাট এইভাবে তারা দিবে না, যে তারা ফুল মিনিং বোঝানোর হিসেবে একটা ওয়ার্ড দিয়ে রাখবে, এগুলো নিয়ে আপনার চিন্তা করতে হবে না। দেখেন তাহলে পাওয়ার কাট হচ্ছে আমার অ্যান্সার, পাওয়ার কাট, ঠিক আছে। এরপরে দেখেন দুইটা পয়েন্ট আমাদের হয়ে গেল। এরপরে দেখেন আমি কিন্তু আপনাদেরকেও প্র্যাকটিক্যালি করতে দিব, সো আমি একটু আগে শিখিয়ে নিই, আপনারা নিজেরাও করবেন, আর আমি অ্যান্সার দেওয়ার আগে আপনারা ধরার চেষ্টা করেন ধরতে পারেন কিনা। সো ওয়ান ওয়ে টু ওভারকাম প্রি প্রেজেন্টেশন নার্ভস ইজ টু মেক ইউর ড্যাশ লেস র্যাপিড, তাহলে একটা ওয়ে টু ওভারকাম, এটা যেহেতু শেষ হয়ে গেছে তার মানে ডিলিং উইথ প্রেজেন্টেশন নার্ভাস নিয়ে কথা বলতেছে, তাই না? তাহলে দেখেন ওয়ান ওয়ে টু প্রি প্রেজেন্টেশন নার্ভস ইজ টু মেক ইউর ড্যাশ লেস র্যাপিড, লেস র্যাপিডের হয়তো সিনোনিম থাকতে পারে, তাহলে প্রি প্রেজেন্টেশন নার্ভস কী করে আপনাকে কি তৈরি করে তোলে, ওভারকাম মানে বেরিয়ে আসা, তো প্রি প্রেজেন্টেশন নার্ভস থেকে বেরিয়ে আসা আপনাকে কি করে তুলতে পারে, লেস র্যাপিড ড্যাশ, তাহলে এ সার্টেন অ্যামাউন্ট অফ নার্ভাস ভাইটাল প্রেজেন্টেশন টু অ্যাডেড, ওকে, এখান থেকে যদি আমরা দেখি, দেখেন এখানে বলা হচ্ছে টেনশন আপ চেস্ট, আচ্ছা কনসেন্ট্রেট অন ইউর ব্রিদিং, তাহলে দেখেন কনসেন্ট্রেট মানে কি আপনার মনোযোগের কথা বলতেছে, ঠিক আছে, তাহলে এখানে অন ইউর ব্রিদিং, ব্রিদিংটা নিচ্ছে আপনার, এখানে দেখেন যে দিস ক্যান হাউএভার রেজাল্ট ইন টেনশন অ্যান্ড আপার চেস্ট, ঠিক আছে, তাহলে কনসেন্ট্রেট অন ইউর ব্রিদিংয়ের কথা বলছে, স্লো ইট রাইট ডাউন অ্যান্ড দিস রিল্যাক্স ইউ, তাহলে স্লো ইট রাইট ডাউন মানে কি, এটা কি আপনাকে এই যে স্লো ইট রাইট ডাউন মানে লেস র্যাপিড করে দেয়, মানে কমিয়ে দেয়, কোনটা, এই যে মূল কথাটা হচ্ছে ব্রিদিং, আপনার ব্রিদিংটাকে, তাহলে মেক ইয়োরের পরে ড্যাশ আছে, তার মানে ইয়োর ব্রিদিং, এটা হবে অ্যান্সার, তাহলে ইয়োরটা আপনি কেটে দেন। আর যেটাকে এই যে বলতেছে এরা এটা কমা দিয়েও বলতে পারতো, বাট এটা আলাদা লাইনে বলেছে, তাহলে ব্রিদিংটা হচ্ছে আপনার মূল ওয়ার্ড, এটা হলো ফুল স্টপের আগে আছে, দেখেন আমি বলেছিলাম যে ফুল স্টপের আগে পাবেন, ঠিক আছে, এই শব্দগুলো আপনাকে হেল্প করবে,
ঠিক আছে, যদি বুঝতে না পারেন যে কোনটা মূল শব্দ, এই আমার এই টিপসগুলো আপনাকে হেল্প করবে। তাহলে ফুল স্টপ দিয়ে কিন্তু মূল শব্দটা তারা বলে দিল, এবং এটা নিয়ে তারা আবার একটু বিস্তারিত বলবে, দ্যাটস ইট। তো আমি এখানে দিব যে আপনার কি হচ্ছে, ব্রিদিংটা লেস র্যাপিড করে দিচ্ছে, ব্রিদিং। তাহলে ব্রিদিংটা লিখে দেন, ব্রিদিং। আচ্ছা, তাহলে এই যে ব্রিদিংটা লিখলাম, তো এখানে আমি কিন্তু একটা তথ্য বলেছিলাম আপনাদেরকে যে সিনোনিমের আগে ড্যাশের পরে শব্দগুলো অনেক সময় সিনোনিম হয়। সো ড্যাশের আগে পরে শব্দ বলতে এই যে দেখেন, এই যে আপনার প্রিপ্রেজেন্টেশন, এই কথাটার সিনোনিম কিন্তু এখানে আসছে যে কনসেন্ট্রেট। তো কনসেন্ট্রেট মানে কি, আপনি এগুলো কেটে দিবেন, যেগুলো মিলে যাবে সেগুলো কেটে দিবেন, এগুলো তো আপনাকে অ্যান্সার হিসেবে নেওয়া যাবে না, অনেকে কনসেন্ট্রেট অ্যান্সার নিয়ে নেবেন। তো এটা তো আসলে সিনোনিম বলেছে। প্রিপ্রেজেন্টেশন মানে কি, পূর্ব প্রস্তুতি। কনসেন্ট্রেট মানে হচ্ছে মনোযোগ ধরে রাখা, মানে তার মানে বুঝতে পারছেন যে এখানে প্রিপ্রেজেন্টেশনের কথাটা কনসেন্ট্রেট হিসেবে বলেছে। সো এইগুলো কেটে দেন, যেগুলো মিলে যাবে কেটে দেন। আর ব্রিদিংটা হচ্ছে আপনার ইয়োর ড্যাশ, তাহলে ইয়োর ব্রিদিং, এভাবে হবে অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখেন যে 18 নম্বর, যে ইট ইজ অ্যাকসেপ্টেবল টু ডু সামথিং কল্ড এ ড্যাশ। তাহলে কী নামে রাখা হয়, সামথিং। তাহলে ইট ইজ অ্যাকসেপ্টেবল, এই কথাগুলো মাথায় রাখবেন, যেটা গ্রহণযোগ্য। টু ডু সামথিং কল্ড, ডাকা হয় এ ড্যাশ অ্যাট দ্য স্টার্ট অফ দ্য প্রেজেন্টেশন টু রিঅ্যাসিওর ইউ। তাহলে পুনরায় আপনাকে অ্যাসিওর করতে, সামথিং কল্ড এ ড্যাশ অ্যাট দ্য স্টার্ট, একদম শুরুতে, প্রেজেন্টেশন শুরুতে কি, যেটাকে কি বলা হয়, সেটা মানে কী নামে বলা হয়, কী নামে ডাকা হয়, কী নামে চেনা হয়, সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমার এই তথ্যগুলো, এই যে ইট ইজ অ্যাকসেপ্টেবল টু ডু সামথিং কল্ড এ ড্যাশ, তো এতটুকু আমি আগে খুঁজে বের করি, ঠিক আছে, এখানে আমি অ্যান্সারটা পাবো। সো এখানে দেখেন, এরপর থেকে যদি আমি দেখি এখানে কী বলা হচ্ছে, ইট মে সিম, এটা মনে হতে পারে অড আইডিয়া, ঠিক আছে। বাট দেখেন, বাটের পরে যে উই সিম ফিল, আচ্ছা উই সিম ফিল মানে কি, আমরা ইট ইজ অ্যাকসেপ্টেবল, ঠিক আছে, ডু সামথিং কল্ড এ, তাহলে হোয়েন উই এঙ্গেজ ইন হোয়াটস রেফার্ড, রেফার্ড মানে কি, মানে চিহ্নিত করা, বা কল্ড ডাকা, ঠিক আছে, একই কথা। তার মানে এইগুলো কেটে দেন। তাহলে রেফার্ড অ্যাজ এ কি, ডিসপ্লেসমেন্ট অ্যাক্টিভিটি, ডিসপ্লেসমেন্ট অ্যাক্টিভিটি নামে রেফার্ড করা হয়, বা চেনা হয়, জানা হয়, ডাকা হয়। তার মানে এই দুইটা আপনি কেটে দেন। তাহলে কল ডে মানে হচ্ছে আপনার রেফার্ড অ্যাজ এ ড্যাশ, তো ড্যাশ বলতে ডিসপ্লেসমেন্ট অ্যাক্টিভিটি আপনি এখানে লিখে দিবেন। তাহলে এটা আমাদের কমপ্লিট। তারপরে আপনি এই তথ্যগুলো আপনি মিলাইতে পারবেন, ঠিক আছে, রিঅ্যাসিওর এই কথাগুলো আপনি মিলাইতে পারবেন, এই যে মোর সিকিউর, এই তথ্যগুলো আপনি দেখেন অ্যাট দ্য স্টার্ট, এই তথ্যগুলো আপনি পেয়ে যাবেন। অবশ্যই এই তথ্যগুলো আবার এইখানে সিনোনিম আকারে থাকবে। ক্যান মেক ইউ ফিল মোর সিকিউর, তাহলে এইখানে এইদিকে যদি আপনি চলে যান, তাহলে মনে করবেন যে আপনি বেশি দূরে চলে গেছেন, মানে ড্যাশটা ফাঁকা রেখে আপনি বেশি দূরে চলে গেছেন। আচ্ছা, তাহলে এইগুলো আমি আর মিলায় দেখছি না, আপনারা মিলায় দেখে নিন। সো দেখেন যে এরপরে নাম্বার 19 কি বলা হচ্ছে, যে ইয়োর প্রেজেন্টেশন শুড বি লাইকে, তা লাইকে এইগুলোর সিনোনিম বলতে পারে। তাহলে আপনার প্রেজেন্টেশন কি হওয়া উচিত, কিসের মতো হওয়া উচিত, একটা কিসের মতো হওয়া উচিত, উইথ দ্য পিপল হু হ্যাভ কাম টু হিয়ার ইউ। তাহলে আপনার প্রেজেন্টেশনটা কিসের মতো শোনা উচিত বা কিসের মতো হওয়া উচিত, তাহলে কিসের মতো, লাইক এ ড্যাশ। তাহলে ইন্টারেক্টিং ইউর অডিয়েন্স থেকে আমরা অ্যান্সারটা পাবো। আমি একটু নিচে যাচ্ছি। তাহলে থিঙ্ক অফ ইউর প্রেজেন্টেশন অ্যাজ এ কনভারসেশন, ঠিক আছে, তাহলে উইথ ইউর অডিয়েন্স। তাহলে বলছে যে ইউর প্রেজেন্টেশন শুড বি লাইক এ কনভারসেশন, অ্যাজ এ কনভারসেশন। তো লাইক এ মানে কি, অ্যাজ এ, ঠিক আছে। আর প্রেজেন্টেশন বলেছে, ইয়োর প্রেজেন্টেশন বলেছে, এগুলো কেটে দেন। তাহলে অ্যাজ এ মানেই হচ্ছে লাইক এ, কিসের মতো, অ্যাজ মানে যে যেন, লাইক মানেও যেন, ঠিক আছে। তার মানে এরপরে যেটা বলেছে কনভারসেশন, আবার এরপর ড্যাশ উইথ বলেছে, উইথ ইয়োর অডিয়েন্স মানে উইথ দ্য পিপল। তাহলে এই তথ্যগুলো যেহেতু মিলে যাচ্ছে, এইগুলো আপনি কেটে দেন, ঠিক আছে। তাহলে আপনার বাকি থাকতেছে শুধু কনভারসেশন। তাহলে কনভারসেশন হচ্ছে আপনার অ্যান্সার, কনভারসেশন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন চেক কনস্ট্যান্টলি। দেখেন চেক মানে কি, চেক করতে হবে, প্রতিনিয়ত দেখতে হবে, কনস্ট্যান্টলি মানে অনবরত। এখন এই কনস্ট্যান্টলি কিন্তু তারা সিনোনিম আকারে বলতে পারে বা প্যারাফ্রেজ আকারে বলতে পারে। কনস্ট্যান্টলি মানে অনবরত, মানে চলমান, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়েও তারা বলতে পারে, ঠিক আছে, বা এটার একটা আপনার সিনোনিম বলতে পারে। ফর ড্যাশ 2 পয়েন্টস ইউ আর মেকিং। তাহলে চেক কনস্ট্যান্টলি, ফর কিসের জন্য চেক করতে হবে, অনবরত, কি চেক করতে হবে। তাহলে এই তথ্যগুলো, এইটা যদি লোকেশন খুঁজে বের করতে পারেন, তাহলে কিন্তু অ্যান্সারটা পাওয়া যায়। তাহলে অনবরত কি খুঁজতে হবে বা চেক করতে হবে, দেখেন কিপ লুকিং,
তাহলে কিপ লুকিং, আমি কি বলেছিলাম প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু তারা এখানে দিয়েছে লুক, দেখা, লুকিং দেখতে হবে, কিপ মানে আই মানে চেক করতে হবে। তাহলে কিপ লুকিং হচ্ছে চেক কনস্ট্যান্টলি, কিসের জন্য? ফর, এই যে ফর রিয়াকশান। তাহলে ফরের পর আমরা অ্যান্সার পেয়েছি। আমি কি বলেছিলাম যে এই যে আপনাকে বলেছিলাম লাস্টে যে প্রিপোজিশন, এই যে ফর এর পর কিন্তু উত্তর থাকে। তো এই যে এইগুলোর পরেও থাকে, আপনারা অন্যান্য বিষয় কমপ্লিট করে দেখবেন এগুলোর পর উত্তর থাকে। তাহলে কিপ লুকিং ফর কিসের জন্য? রিয়াকশানের জন্য আপনাকে তাকিয়ে থাকতে হবে, ঠিক আছে, বা চেক করতে হবে বা মনোযোগ রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? রিয়াকশনস, এস কিন্তু দিতেই হবে আপনাকে, রিয়াকশনস। আচ্ছা, এখন দেখেন আমি আপনাকে একটু এই দুইটা টাস্ক আমি দিতে চাচ্ছি, যে 21 এবং 22 নাম্বার আমি একটু বুঝিয়ে দিচ্ছি, আপনারা অ্যান্সারটা বের করতে পারবেন আমার বিশ্বাস। দেখেন আপনারা একটু না দেখে কারোর কমেন্ট দেখবেন না, নিজে যা পারেন তাই অ্যান্সার আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। দেখেন মেক শিওর এই কথাটা বের করবেন। ইউজ প্লেন্টি অফ মানে প্রচুর পরিমাণে, ড্যাশ কমিউনিকেট, ড্যাশ টু কমিউনিকেট ইয়োর মেসেজ এফেক্টিভলি। তাহলে আপনি এইখান থেকে অ্যান্সারটা পাবেন, এই লাইনের ভেতরে কিন্তু অ্যান্সার আছে, এই প্যারার ভেতরে আমি বলে দিলাম, আপনারাও জানেন যে এইখান থেকেই পাবেন। এখন কোন দুইটা অ্যান্সার হবে দুইটা প্রশ্নের জন্য আমি একটু বলে দিচ্ছি। সো মেক শিওর ইউ প্লেন্টি অফ ড্যাশ, তারপরে টু কিপ প্রেজেন্টেশন শর্ট, ইউজ থিং লাইক ড্যাশ টু প্রোভাইড এক্সট্রা ডিটেলস। তাহলে এইগুলো একটু বুঝেন যে মেক শিওর, আপনাকে মেক শিওর হতে হবে প্লেন্টি প্রচুর পরিমাণে, ড্যাশ কী করতে? কমিউনিকেট করতে আপনার মেসেজ এফেক্টিভলি। তাহলে আপনাকে মেক শিওর করতে হবে প্লেন্টি মানে প্রচুর পরিমাণে। এইগুলোর সিনোনিম বা প্যারাফ্রেজ আপনি খুঁজে বের করেন, অ্যান্সারটা আপনি পেয়ে যাবেন। এবং অ্যান্সারটা কী হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এবং 22 নাম্বারটাও আমাকে করে দেখাবেন যে টু কিপ দ্য প্রেজেন্টেশন শর্ট, আপনি প্রেজেন্টেশনটা শর্ট রাখতে এই কথাটা আগে বের করেন কোথায় আছে। ইউজ ব্যবহার করতে বলছে থিংস লাইক, কিসের মতো জিনিস ব্যবহার করতে হবে যেগুলো প্রোভাইড করে এক্সট্রা ডিটেইলস। তাহলে এই দুইটার উত্তর আমি আপনাদের কাছ থেকে চাচ্ছি। অবশ্যই কমেন্ট সেকশনে কারোটা দেখবেন না, নিজে যদি পারেন তাহলে দেন, ভুল হয় হোক, কারণ আমরা এখন সবাই শিখতে আসছি, ঠিক আছে। ভুল হবে, কম বেশি ভুল হবে, আবার সঠিকও হবে। আচ্ছা, তাহলে এই দুইটার অ্যান্সার অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর সম্পূর্ণ ভিডিও যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ। শেষ পর্যন্ত যারা যুক্ত আছেন লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মতামত দিবেন যে আপনি কোন বিষয়ের উপর ভিডিও বানালে আপনারা একটু হ্যাপি হবেন, খুশি হবেন, হেল্প হবে আপনাদের। এবং যারা আসলে খুবই দুর্বল, কোনো গাইডলাইন পাচ্ছেন না, অবশ্যই আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার কোর্স ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমার ফেসবুক পেজ এবং ইউটিউবটা ফলো করে রাখবেন, ঠিক আছে। মানে দুইটার সঙ্গে যুক্ত থাকবেন, অনেক আপডেট দেওয়া হয় এবং রেগুলার আপডেট দেওয়া হয়। যদি কোনো চেঞ্জ আসে আইএলসে সেগুলোও আমি জানিয়ে দিই সবার আগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। থ্যাংক ইউ।